দরজাটা লক করে দিলাম লিজা। এখন আর চিৎকার করে লাভ নেই। এই রুমের সাউন্ড প্রুফ কাঁচ বেদ করে তোমার গলার আওয়াজ নিচে যাবে না। খাটের কোনায় অভাবে জুবুতুবু হয়ে বসে আছো কেন? বাসর করে বউরা স্বামীর জন্য অপেক্ষা করে, আর তুমি এমন করছো যেন আমি জল্লাদ। তুমি জল্লাদের চেয়েও খারাপ। প্লিজ আমার দিকে ওভাবে তাকিও না। আমি তোমাকে ঘৃণা করি। কতদিন ধরে নানাভাবে আমাকে বিরক্ত করেছো, আর আজ সোজা জবরদস্তি বিয়ে। আমাকে যেতে দাও ফারাবি, ভাই পড়ি তোমার। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এইভাবে বিয়ে আমি মানি না। মানো কি না মানো সেটা এই লাল বেনারসি আর এই কাবির নামা জানে, আর তুমি আমার ব্যাপারে মোটামুটি ছবি জানো। তাও এমন করছো কেন? আমি এটাও জানি তুমিও আমাকে একটু একটু ভালোবাসো। এখন এত নাটক না করে উঠে এসো। অনেক রাত হয়েছে, এবার একটু আদর করা দরকার। তোমার এই লাল শাড়িতে তোমাকে আগুনের মতো লাগছে, আর আমি তো সেই পতঙ্গ যে আগুনে জাপ দিতেই পছন্দ করে। না, খবরদার কাছে আসবে না। যদি আমাকে স্পর্শ করো, আমি কিন্তু আমি নিজের জীব কামড়ে মরে যাব। তোমার মতো পশুর ছোঁয়া পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। মরবে এত সহজে? আমি তো তোমাকে মারার জন্য এত কাঠখড় পুরাইনি। কাছে এসো বলছি। আচ্ছা, সোজা কথায় কাজ হবে না বুঝলাম। তোমার এই বাড়ি গয়নাগুলো খুলতে কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, আমি সাহায্য করছি, হাত সরাও। না, ছাড়ো আমার হাত, ছাড়ো। লাগছে আমার। তুমি কি বুঝতে পারছো না আমি কাঁদছি? একটা মেয়ের কান্না দেখো কি তোমার মায়া লাগে না? আল্লাহ তোমাকে ছাড়বে না ফারাবি। আল্লাহর বিচার পরে হবে, এখন আমার বিচারটা শোনো। তোমার এই ফর্সা গলায় এতগুলো হার বড্ড বাড়ি। খুলে ফেললাম, দেখছো এখন কত হালকা লাগছে? কিন্তু তোমার শ্বাস এত দ্রুত পড়ছে কেন লিজা? ভয়ে নাকি উত্তেজনায়? কাঁপছো কেন? আমি তো বাঘ বা লুক না যে খেয়ে ফেলবো। যদিও খাওয়ার মতো জিনিস তুমি। ছি, কত নিচু তুমি। আমি কি এই ফারাবিকে ভালোবেসেছিলাম? তোমার মুখে এইসব কথা? উফ, ছাড়ো। শাড়ির আঁচলটা টানবে না প্লিজ। আমার লজ্জা করছে। তোমার পায়ে পড়ি ফারাবি, আজকের রাতটা অন্তত আমাকে মাফ করো। আমি মানসিকভাবে প্রস্তুত না। একটু তুমি সময় দাও। মানসিক প্রস্তুতি দিয়ে সংসার চলে না। আমি যা চাই তা এখনই চাই। এই যে ব্লাউজের ফিতাটা বড্ড শক্ত গির দিয়েছে, চিড়ে ফেললে কি রাগ করবে? থাক, চিরলাম না, আস্তে আস্তে খুলে। তোমার পিঠটা এত ঠান্ডা কেন লিজা? বরফের মতো ঠান্ডা। দাঁড়াও, আমি গরম করে দিচ্ছি। না ফারাবি, প্লিজ। প্লিজ বলে লাভ নেই, আমার ধৈর্য শেষ। তোমার এই বাধা দেওয়াটা আমাকে আরও পাগল করে দিচ্ছে। যত ছটপট করবে তত ব্যথা পাবে। তার চেয়ে বরং শান্ত হও, আমার চোখের দিকে তাকাও। দেখছো না আগুন জ্বলছে? এই আগুন আজ তোমাকে ছাড় দিবে না। উফ, ছাড়ো আমার ঠোঁট। আহ, তুমি রক্ত বের করে দিলে। পশুর মতো কেন কামড়াচ্ছ কেন? আমাকে ঘৃণা করতে বাধ্য করবে না ফারাবি, প্লিজ। ঘৃণা তো তুমি করোই, আমি শুধু সে ঘৃণার মধ্যে আমার নামটা খোদাই করে দিচ্ছি। তোমার ঠোঁটের রক্ত আমার কাছে অমৃতের মতো। চুপ, আর একটা কথাও নাও, আমাকে আমার মতো করে নিতে দাও। তোমার গলায় এই বাসটা কি দারুণ ঘ্রাণ তোমার শরীরের, মাথাল করে দিচ্ছে আমাকে। নড়বে না লিজা, একদম নড়বে না। আল্লাহ, আমি মরে যাচ্ছি। এত জোরে কেন চাপছো? আমার হাড়গোড় ভেঙে যাবে। দোহাই তোমার, একটু আস্তে প্লিজ। আমি আর পারছি না, ভাগো। ভেঙে যাক, আজ সব ভেঙে যাক। শাড়ির এই অংশটা বড্ড ঝামেলা করছে তোর। সরালাম। দেখো, আয়নায় নিজেকে দেখো একবার। আমার হাতের চাপ তোমার ফর্সা পিঠে কেমন লাল হয়ে বসে যাচ্ছে। এটা ব্যথা না লিজা, এটা আমার সিগনেচার। এখন থেকে এই শরীরে অন্য কারো নজর পড়লে আমি পৃথিবী জ্বালিয়ে দেব। তুমি তুমি মানুষ না, তুমি একটা রাক্ষস। আমার লজ্জা করছে। আলোটা অন্তত নিভিয়ে দাও প্লিজ ফারাবি।
আমাকে এভাবে দেখো না। আলো কেন নে বাবু, অন্ধকার তো আমার ভেতরে। আমি তোমাকে আলোতেই দেখতে চাই। তোমার প্রতিটা তিল, প্রতিটা বাজ আমি মুখস্থ করবো আজ। তোমার বুকের দরফরানি আমি শুনতে পাচ্ছি। ভয় নাকি একটু হলো আমার জোয়া তোমাকে অবশ করেছে? মিথ্যা বলবে না, তোমার শরীর কিন্তু অন্য কথা বলছে। না না, মিথ্যা কথা। আমি অবশ্য হচ্ছি না। আমি শুধু চাইছি এই রাত শেষ হোক। আস্তে, ওখানে না প্লিজ। কোথাও না? এখানে নাকি এখানে? তোমার বাধা দেওয়ার শক্তি কমে আসছে লিজা। তুমিও জানো তুমি আমার এই যে, তোমার কানের কাছে নিঃশ্বাস ফেললে তুমি এমন করে কেঁপে ওঠো। কেঁপে ওঠো কেন? আমাকে আঁকড়ে ধরো, নখ দিয়ে খামচে ধরো আমাকে। আমি চাই তুমি আমাকে ব্যথা দাও। আজ রাতেই আমরা দুজনেই পড়ব। আমি তোমাকে কোনো দিন মাফ করব না, কোনো দিন না। মাপ তো আমি চাইনি জান, আমি তোমাকে চেয়েছি। আর যা আমি চাই তা আমি ছিনিয়ে নিই। এখন চোখ বন্ধ করো। বাকিটা কথা বললে হবে না, অনুভব করা হবে। এরপর শুরু হয় আসল যুদ্ধ। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক ফারাবি আর নায়িকা লিজা। বাকিটুকু পরিচয় গল্প জুড়ে থাকলেই বুঝবেন। এরকমটা নয় যে লিজা তাকে ভালোবাসে না, লিজাও তাকে চায়, কিন্তু এই সময় বা এইভাবে জোর করে নয়। যুদ্ধ শেষ হয় রাত 2:30 গুলশান এভিনিউ এটা। ফারাবি এম্পায়ার্সের রুফটপ পেন্ট হাউস, গুলশানের সবচেয়ে উঁচু টাওয়ারের পেন্ট হাউস। ঘরের এক কোণে দামি ক্রিস্টাল গ্লাসে হুইস্কি ঢালা, পাশে ছাইদানিতে জ্বলন্ত কিউবান সিগার, বিশাল কিং সাইজ বিছানার চাদর এলোমেলো। লিজা উপর হয়ে শুয়ে আছে, পিঠের উপর দিয়ে সিল্কের চাদরটা খসে পড়েছে। তার কাঁধে ও পিঠে লালচে দাগ, ভালোবাসার চেয়েও বেশি কিছু, এক ধরনের বন্য অধিকারের চিহ্ন। ফারাবি জানালার সামনে দাঁড়িয়ে আছে, পরনে কালো ট্রাউজার, শার্টের সব বোতাম খোলা। সে বাইরের শহরের দিকে তাকিয়ে আছে। ঘুমালে না? ঘুম আমার জন্য না লিজা, ঘুম তো তাদের জন্য যাদের বিবেক পরিষ্কার অথবা যাদের হারানোর কিছু নেই। আমার দুটোর কোনোটিই নেই। কিসের এত ভয় তোমার ফারাবি? এই বিশাল সাম্রাজ্য, এই ক্ষমতা, সবাই তোমাকে জমের মতো ভয় পায়। তবু এই মাঝরাতে তুমি কেন জানলার পাশে দাঁড়িয়ে থাকো? কাকে খুঁজছো অন্ধকারের মধ্যে? নাকি ভাবছো আমি চলে যাব? কাউকে করছি না, আমি শুধু দেখছি এই শহরটা একটা জঙ্গল। এখানে যে ঘুমিয়ে পড়ে তাকে শিয়াল কুকুর ছেড়ে খায়। আমি তো ঘুমাতে পারি না, আমি ঘুমালে তুমি নিরাপদ থাকবে না। আমি তো নিরাপদই আছি। তোমার এই কাচের প্রাসাদে আমাকে কে স্পর্শ করবে? আর আমি কোথায় যাব? আমার ফেরার সব রাস্তা তো তুমি বন্ধ করে দিয়েছো। বাবা জেলে, সমাজ আমাকে নষ্টা বলে জানে। পালিয়ে যাওয়ার কথা বলেও ভাববে না। তুমি জানো আমি কি করতে পারি। তুমি পৃথিবীর যে প্রান্তেই লুকাও না কেন, আমি খুঁজে বের করবই। তুমি আমার অক্সিজেন লিজা, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। এটা ভালোবাসা না ফারাবি, এটা অসুখ। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে নিজের সম্পত্তির মতো আগলে রাখতে চাও। দেখো আমার দিকে এই দাগগুলো, এগুলো কি ভালোবাসার চিহ্ন নাকি তোমার জেদের? কাল রাতে তুমি যেভাবে আমার খুব লেগেছিল ফারাবি। এভাবে পশুর মতো কি কেউ কাউকে ভালোবাসা আদায় করে? জেদের ভালোবাসার মধ্যে পার্থক্য খোঁজা বন্ধ করো। আমার কাছে দুটোই এক। তোমাকে ব্যথা দিয়েছি, বেশ করেছি, কারণ এই ব্যথা মনে করিয়ে দিবে তুমি কার। তোমার শরীরে যতক্ষণ আমার দেওয়া ব্যথা থাকবে ততক্ষণ তুমি আমাকে বলতে পারবে না। আমি তো এরকম বিয়ে চাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, বিয়েতে অনেক আনন্দ করব, নাচবো, গাইবো। কিন্তু তুমি যেভাবে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করলে, সেটা আমার একদম পছন্দ হয়নি। পছন্দ হয়নি তাই না? এই তো তুমি নিজেই বলে পছন্দ হয়নি। ঠিক আমারও পছন্দ হয়নি যখন তুমি তোমার এনজিওর মধ্যে ওই ছেলেটার হাত ধরেছিলে, সেটাই আমার সহ্য হয়নি। সে আমার জাস্ট ফ্রেন্ড ছিল। আমি এসব মানি না। ফারাবি লিজাকে বিছানায় ছুড়ে দেয়, খুব জোরে নয়, কিন্তু তাতে এক ধরনের অবজ্ঞা আর অধিকারবোধ মিশে আছে। ফারাবি লিজার উপর ঝুঁকে আসে,
লিজার খোলা চুলে মুখ ডুবিয়ে দীর্ঘশ্বাস নেয়। খুব কষ্ট হয় তাই না? ভিতরে খুব জ্বলে, সেই ছোটবেলার আগুনের মতো। চুপ কর, কথা বলবি না। তুমি আমাকে যতটা কষ্ট দাও আমি জানি এই পাষাণ বুকের নিচে একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, যে বাচ্চাটা একটু আদর চায়। ফারাবি, তাকাও আমার দিকে প্লিজ, অতটা বন্য হয়েও না, আমার চোখের দিকে তাকাও। আদর? আদর দিয়ে দুনিয়া চলে না, দুনিয়া চলে ভয়ে। তুমি আমাকে ভয় পাও লিজা? সত্যি করে বলো, আমার এই হাত যখন তোমার গলা টিপে ধরে তখন ভয় পাও না? আমি তোমাকে ভয় পাই না, আমি ভয় পাই তোমার এই একাকিত্বকে। আমি ভয় পাই কবে তুমি নিজেই শেষ করে ফেলবে। তুমি যখন নিজেকে কষ্ট দাও তার চেয়ে বেশি ব্যথা আমার লাগে। আমি শেষ হব না, আমি সবাইকে শেষ করে তবে শেষ হব। এখন চুপ, একদম চুপ। আমাকে অনুভব কর, শুধু আমাকে, আর কোনো কথা নয়। লিজা আর কিছু বলতে পারে না। ফারাবির ঠোঁট তাকে থামিয়ে দেয়। এই চুমুতে কোনো রোমান্টিকতা নেই, আছে এক ধরনের যুদ্ধ। ফারাবি যেন লিজার ভেতর থেকে সমস্ত নিঃশ্বাস শুষে নিতে চাইছে। লিজা ফারাবিকে দুহাতে আঁকড়ে ধরে, আবার সে যুদ্ধ শুরু হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আকাশটা ছাই রঙের। লিজা বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। ফারাবি বেলকনির রেলিং ঘেঁষে বসে আছে, তার হাতে কফির মগ, কিন্তু কফি ঠান্ডা হয়ে গেছে। তার কোলের ওপর ট্যাব, স্ক্রিনে একটা ব্রেকিং নিউজের হেডলাইন জলজল করছে। ঋণের দায়ে দেউলিয়া চৌধুরী গ্রুপ, নিলামে উঠছে গুলশানের পৈতৃক নিবাস। ফারাবি নিউজটা বারবার পড়ছে। চৌধুরী গ্রুপ, আশরাফ চৌধুরী, তার জন্মদাতা পিতা। হঠাৎ ফারাবি সামনে তাকায়। ব্যালকনির অপর প্রান্তে রেলিংয়ের উপরে একটা ছায়া, ৮-৯ বছরের একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। তুই এখানে কেন? যা এখান থেকে, চলে যা, আমি তোকে দেখতে চাই না। ভাইয়া, খিদে পেয়েছে, মা খেতে দেয়নি। স্টোর রুমে ইঁদুর কামড়াচ্ছে ভাইয়া, খুব ভয় করছে, আমাকে বের করো এখান থেকে। চুপ, একদম চুপ। আমি বলেছি না আমি ওই জীবন ফেলে এসেছি। আমি এখন রাজা, আমার অনেক টাকা, আমি আর না খেয়ে থাকি না। আমার ফ্রিজে অনেক খাবার আছে, তুই মিথ্যা বলছিস। ওরা আসছে ভাইয়া, ওরা আবার মারবে, বাবা বেল্ট দিয়ে মারবে, পালিয়ে চলো। কেউ আমাকে মারতে পারবে না, আমি ফারাবি মালিক, আমি ওদের কিনে নেব। যা এখান থেকে, তুই যা বলছি। উন্মাদ হয়ে হাতের কফির মগটা সজোরে ফ্লোরে আছাড় মারে ফারাবি। মগটা ভেঙে চুরমার হয়ে যায়, বিকট শব্দে কাচের টুকরো ছড়িয়ে পড়ে। ফারাবির হাতে একটা কাচের টুকরো গেঁথে গিয়ে রক্ত ঝরতে শুরু করে। লিজা ভেতর থেকে দৌড়ে আসে, তার চোখে ঘুম, পরনে পাতলা নাইটি। ফারাবি, কি হয়েছে? শব্দ কিসের? আল্লাহ, তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। ওকে দেখছিস না? ওই তো দাঁড়িয়ে আছে, ওই ভিখারির বাচ্চাটা। ওকে বের করে দিলে যা। ও আমাকে দুর্বল করে দিচ্ছে, ও আমাকে ওই অন্ধকারের কথা মনে করিয়ে দিচ্ছে। কার কথা বলছো? এখানে তো কেউ নেই ফারাবি, কেউ নেই। তুমি আবার স্বপ্ন দেখছো? তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। এটা সকাল হয়ে গেছে, কেউ নেই এখানে, দেখো। ওরা আমার বাড়ি নিলামে তুলেছে, আমার বাড়ি, যে বাড়ি থেকে আমাকে কুকুরের মতো বের করে দিয়েছিল। দেখো লিজা, নিয়তি কেমন করে খেলে। শান্ত হও প্লিজ, শান্ত হও। রক্ত পড়ছে তো, তুমি কেন এমন করছো? অতীত কেন তোমাকে এত কষ্ট দিচ্ছে? দাও, হাতটা দাও আমাকে, কাজটা বের করতে হবে। অতীত? এটা অতীত না, এটা আমার জ্বালানি। দেখ লিজা, আমার রক্ত দেখ, এই রক্তে ওদের নাম লেখা আছে। ওরা এখন রাস্তায় নামবে, ওরা আমার কাছে আসবে, ভিক্ষা চাইবে। আমি সেই মুহূর্তটার জন্য 20 বছর ধরে অপেক্ষা করছি, আজ সেই দিন। প্রতিশোধ কি তোমাকে শাস্তি দেবে? তুমি তো নিজেই শেষ করে দিচ্ছ। ভুলে যাও এদের। তোমাদের তো সব আছে, টাকা আছে, সম্মান আছে, আর কতটা চাই তোমার? সব আছে। আমার শৈশব কি আছে আমার সাথে? আমার মায়ের আদর আছে? আমার বাবার কাজ আছে? নেই, কিচ্ছু নেই। টাকা দিয়ে সব কেনা যায় লিজা, শুধু সময় কেনা যায় না। ওরা আমার সময় কেড়ে নিয়েছে, আমি ওদের জীবন কেড়ে নেব। তুই বুঝবি না, তুই তো আদরে বড় হয়েছিস। তাই বলে তুমি এইভাবে পাগল হবে আমাকে ব্যথা দিয়ে? নিজেকে কেটে তুমি কি প্রমাণ করতে চাইছো?
তুমি অসুস্থ ফারাবি, তোমার চিকিৎসা দরকার। চলো ডাক্তারের কাছে যাই। আমার চিকিৎসা একটাই, ওদের ধ্বংস। আর তুই তুই যদি আমার পথে বাধা হয়ে দাঁড়াস, তোকেও আমি চিনব না। এখন যা, ফার্স্ট এড বক্স নিয়ে আয়। আজ অনেক কাজ। আজ শিকদারকে বোঝাতে হবে ঢাকা শহরে কার রাজত্ব চলে, যা বলছি। ফারাবি আবার রেলিংয়ের দিকে তাকায়। বাচ্চাটি আর নেই, শুধু ভোরের ঠান্ডা বাতাস তার রক্তমাখা হাতে এসে লাগছে। লিজা চোখের পানি মুছতে মুছতে ভেতরে যায়। এরপর ফার্স্ট এড বক্স নিয়ে এসে ড্রেসিং করে দেয়। সকাল 10:30 হয়ে যায়। ফারাবি এম্পায়ার্সের হেড অফিসের কনফারেন্স রুম। অফিসটা আধুনিক, কালো আর ধূসর রঙের ইন্টেরিয়র। কনফারেন্স রুমের বিশাল কাচের টেবিলের চারপাশে বসে আছেন দেশের গণ্যমান্য কয়েকজন ব্যবসায়ী এবং প্রভাবশালী রাজনীতিবিদ। মিস্টার শিকদার। পিনপতন নীরবতা। ফারাবি ধীর পায়ে রুমে ঢোকে। পরনে নেভি ব্লু ইতালিয়ান স্যুট, চোখে রিমলেস চশমা। সে কারো দিকে না তাকিয়ে প্রধান চেয়ারে গিয়ে বসে। তার পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার বডিগার্ড রানা। ফারাবি সাহেব, সময়ানুবর্তিতা আপনার এখনো শেখা হলো না। আমরা 15 মিনিট ধরে বসে আছি। বড় ব্যবসায়ী হলেই কি আপনার আদব কায়দা ভুলে যেতে হবে? আর শুনলাম আপনি নাকি লোকজনকে সাইটে ঢুকতে দেননি। মিস্টার শিকদার, বাঘ যখন শিকারে বের হয় তখন গড়ি দেখে না। আর আমার সময় কেনা বা বেচা দুটোই আপনার সাধ্যের বাইরে। আবার কাজের কথায় আসুন, সাইডে কুকুর ঢুকলে তো সিকিউরিটি আটকাবে। ফারাবি সাহেব, প্লিজ শান্ত হন। ব্রিজ প্রজেক্টের টেন্ডারটা তো ওপেন বিডিং হওয়ার কথা ছিল। শুনলাম আপনি নাকি মিনিস্ট্রি থেকে ফাইল গায়েব করে দিয়েছেন। এটা তো আইনত দণ্ডনীয়। আমরা তো ব্যবসায়িক নিয়ম মেনে চলতে চাই। আইন? রহমান সাহেব, আইন তো মাকড়সার জাল। ছোটরা আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে যায়। আমি ফাইল গায়েব করিনি, আমি শুধু আবর্জনা পরিষ্কার করেছি। ওই টেন্ডার আমার, এটা নিয়ে আর কোনো কথা হবে না। মুখ সামলে কথা বলবেন। আমি এই এলাকার এমপি। টেন্ডার আমার ভাগ্নে পাবে, এটাই ফাইনাল। আপনি সরে দাঁড়ান, নইলে আপনার ব্যবসার লাইসেন্স বাতিল করতে আমার 2 মিনিট লাগবে না। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। রুমের সবাই শ্বাস বন্ধ করে ফেলে। কেউ ফারাবির সাথে এভাবে কথা বলার সাহস করে না। ফারাবি তার চশমাটা খুলে টেবিলে রাখে। তারপর পকেট থেকে একটা টিস্যু বের করে খুব যত্ন করে চশমার কাচ মুছতে থাকে। রানা, মিস্টার শিকদার সম্ভবত তৃষ্ণার্ত, ওনাকে পানি খাওয়াও। গলার স্বরটা বড্ড উঁচুতে উঠে গেছে। জি বস। কথাটা শেষ হতে না হতেই রানা এগিয়ে গিয়ে শিকদারের চুলের মুঠি ধরে। শিকদার কিছু বুঝে ওঠার আগেই রানা তার মাথাটা সজোরে মেহগুনি কাঠের টেবিলে ঢুকে দেয়। ধপাস একটা বীভৎস শব্দ হয়। সাথে সাথে শিকদারের নাক ফেটে রক্ত ছিটকে পড়ে ফাইলের ওপর। শিকদার যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আল্লাহ, মেরে ফেললে? পুলিশ, পুলিশ! আমার নাক ভেঙে গেছে, তোকে আমি দেখে নেব। আওয়াজ করবেন না, পুলিশ আসবে না। এই বিল্ডিংয়ের 10 তলা পর্যন্ত আমার নিয়ম চলে। রানা, মিস্টার শিকদারের পানি খাওয়া আছে নাকি আরও লাগবে? হয়েছে স্যার, আপাতত এইটুকুই যথেষ্ট। শুনুন শিকদার সাহেব, পলিটিক্স সংসদে করবেন, আমার কনফারেন্স রুমে না। আমি ব্যবসা করি না, আমি রাজত্ব করি। এই টেন্ডার আমার। আর যদি আপনার বাগনা এর আশেপাশে আসে, তাহলে পরের বার আপনার মাথাটা টেবিলের বদলে টাকের চাকার নিচে থাকবে। তখন কিন্তু আর জোর লাগানো যাবে না। ক্লিয়ার? আপনি আপনি মানুষ না, শয়তান। দেশের একজন এমপিকে আপনি এভাবে মারলেন? থ্যাংক ইউ। মানুষ হয়ে জন্মেছিলাম, কিন্তু আপনারা আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন। মিটিং শেষ, সবাই যার যার কাজে যান। আর হ্যাঁ, রহমান সাহেব, দাঁড়িয়ে আছেন কেন? জি জি ফারাবি সাহেব, কিছু বলবেন? আপনার মেয়ে লন্ডনে পড়ছে না? কুইন মেরি ইউনিভার্সিটিতে। সুন্দর মেয়ে, ফেসবুকে ছবি দেখলাম গতকাল। সাবধানে রাখবেন, ওই লন্ডনের আবহাওয়া খুব খারাপ। কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা তো যায় না। না না, প্লিজ, টেন্ডার আপনার, আমাদের কোনো আপত্তি নেই। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ, ও তো বাচ্চা মেয়ে। গুড, বুদ্ধিমান মানুষের সাথে কাজ করতে ভালো লাগে আমার। রানা, রুমটা পরিষ্কার করে ফেল, রক্তের গন্ধে আমার মাথা করে।
আর শিকদার সাহেবকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো, উনি হাঁটতে পারছেন না। ফারাবি রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে যায়। পিছনে পড়ে থাকে আহত শিকদার আর ভীত সন্ত্রস্ত একদল ব্যবসায়ী। দুপুর 2টা। ফারাবির প্রাইভেট অফিসের কেবিন। অফিসের সবাই যখন ফারাবির ভয়ে তটস্থ, তখন একমাত্র লিজাই বিনা অনুমতিতে তার কেবিনে ঢুকতে পারে। লিজা একটা এনজিওর মিটিং শেষ করে এসেছে। কেবিনের দরজা খুলে লিজা দেখে ফারাবি বিশাল সোফায় শুয়ে আছে, তার এক হাত চোখের উপরে রাখা। লিজা শব্দ না করে ভেতরে ঢোকে। ফারাবি গভীর ঘুমে, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ। মা, দরজা খুলো মা, অন্ধকার ভয় লাগে। আর খাবো না মা, প্লিজ, ওই লাঠিটা দিয়ে মেরো না, খুব লাগছে মা। লিজার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সকালে যে লোকটা একজন এমপির মাথা ফাটিয়ে দিয়েছে, দুপুরে সে ঘুমের মধ্যে মায়ের কাছে মাফ চাইছে। লিজা আলতো করে ফারাবির কপালে হাত রাখে। এত ভয় তোমার মনে? এত কষ্ট নিয়ে কিভাবে বাঁচো তুমি ফারাবি? আমাকে একটু ভাগ দিতে পারো না? আমি তো নিতে রাজি আছি। যেও না, আমাকে রেখে যেও না, সবাই চলে যায়, তুমিও যেও না। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে আছি, তোমার কাছে, তোমার নিঃশ্বাসের কাছে। ফারাবি ধীরে ধীরে চোখ খোলে। প্রথম কয়েক সেকেন্ডে সে লিজাকে চিনতে পারে না, তার চোখে ঘোর। তারপর সে উঠে বসে। কখন এসেছো? কেউ আটকায়নি? আমার ঘুমটা ভেঙে দিলে তো। তোমার সিকিউরিটি আমাকে চেনে, আর আমি তো চোর না যে আটকাবে। লাঞ্চ করেছো নাকি আজও না খেয়ে আছো? ক্ষুধা নেই। তুমি এখানে কেন? এনজিওর ফান্ড দরকার? চেক বইটা ড্রয়ারে আছে, তোমার মন মতো করে লিখে নিও অ্যামাউন্ট, যত টাকা লাগে নিয়ে নাও, আমাকে বিরক্ত করো না। সব কিছুকে টাকা দিয়ে বিচার করো কেন তুমি? আমি কি তোমার কাছে টাকা চাইতে এসেছি? আমি এসেছি কারণ সকালে রানার কাছে শুনলাম তুমি কি করেছো। তুমি শিকদার সাহেবকে এভাবে মারলে কেন? রানাটা বেশি কথা বলে, জিবা কেটে দিতে হবে তার। তা কি শুনেছ? আমি খুব খারাপ? পিশাচ? হ্যাঁ, আমি পিশাচ। তাতে তোমার কি? আমি শুনেছি তুমি তার নাক ফাটিয়ে দিয়েছো। ফারাবি, তুমি কি জানো এটা কতটা রিস্কি? ওরা তোমাকে ক্ষতি করতে পারে। ওরা পলিটিশিয়ান, ওদের হাত অনেক লম্বা। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুমি কেন আমার জন্য চিন্তা করো? আমি তো তোমাকে জোর করে বিয়ে করেছি, তোমার তো খুশি হওয়ার কথা। আমি মরলে তুমি তো আমাকে ঘৃণা করো। হ্যাঁ, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, আমাকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আমি তো তোমাকে মরতে দিতে পারি না। কারণ আমি দেখেছি ওই কঠিন খোলসটার নিচে একটা মানুষ আছে, যে শুধুই ভালোবাসার কাঙাল, যে মানুষটা ঘুমের মধ্যে মাকে খুঁজে। ভালোবাসা? লিজা, আমার জন্য মায়া দেখিও না। মায়া মানুষকে দুর্বল করে দেয়, আর আমি দুর্বল হতে চাই না। দুর্বল হলে এই শহরে টিকে থাকা যায় না। দুর্বল হলে সমস্যা কি? সবার সামনে না হোক, আমার সামনে তো হতে পারো। আমি তোমার স্ত্রী ফারাবি, তোমার শত্রু না। নাও, হা করো, নিজের হাতে রেঁধে এনেছি তোমার ফেভারিট খিচুড়ি আর মাংস, অনেক যত্ন করে রেঁধেছি। আমি খাবো না, সরিয়ে নাও এগুলো, আমার খিদে নেই। খেতেই হবে, ছোটবেলায় মা খাও তো না বলে এখন খাবে না? এখন তো আমি আছি, আমি খাওয়াবো। হা করো প্লিজ, আমার দিকে তাকিয়ে অন্তত এক লোকমা খাও। ফারাবি কয়েক সেকেন্ড লিজার হাতের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে স্টোর রুমের সেই দিনগুলো। সে মুখ খোলে, লিজা খাইয়ে দেয়। ফারাবি চিবোতে চিবোতে লিজার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কি একটু জল চিকচিক করলো। খিচুড়িতে লবণ কম হয়েছে, মাংসটা একটু শক্ত। আচ্ছা বাবা, পরের বার ঠিক করে দেব, এখন চুপচাপ খাও। আর শোনো, আজ রাতে তাড়াতাড়ি ফিরবে, আমি অপেক্ষা করব, একা থাকতে ভয় লাগে। লিজা, অতীত কিন্তু ফিরে আসছে সুনামির মতো। যদি আমি ডুবে যাই, তুমি কি আমার হাত ধরে রাখবে, নাকি আমাকে ডুবতে দেখে পাড়ে দাঁড়িয়ে হাসবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত ধরে রাখ। সুনামিতে ভাসলে দুজনে একসাথেই ভাসবো। অফিসের কাচের দেয়াল ভেদ করে দুপুরের রোদ এসে পড়ে তাদের উপর। কিন্তু লিজা জানে না ফারাবির বলা সেই সুনামি বা তার বাবা মা দরজার ওপাশেই অপেক্ষা করছে সবকিছু তছনছ করে দেওয়ার জন্য।
ফারাবি খেতে খেতে 20 বছর আগের কথাগুলি ভাবছে। আজ এই বেটি তাকে খাইয়ে দিচ্ছে, তার যত্ন নিচ্ছে, কিন্তু সেদিন কেউ তার যত্ন নেয়নি। দর্শক, চলুন আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ফ্ল্যাশব্যাক 20 বছর আগের এক সন্ধ্যা, বনানীর এক অভিজাত ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়ি রঙিন আলোয় সাজানো, বসার ঘরে বিদেশি পারফিউম আর কেকের মিষ্টি গন্ধ। আশরাফ চৌধুরী আর রেহানা তাদের ছোট ছেলে ফাহিমের 7ম জন্মদিন পালন করছে। শহরের নামি দামি সব মেহমান এসেছে। মিউজিক প্লেয়ারে ইংরেজি গান বাজছে। সিঁড়ির অন্ধকার কোণায় গুটিসুটি মেরে বসে আছে 10 বছরের ফারাবি। তার গায়ে একটা পুরনো, অনেক জায়গায় সেলাই করা গেঞ্জি। ছেঁড়া প্যান্ট দিয়ে তার শুকিয়ে যাওয়া পা দুটো দেখা যাচ্ছে। তার খুব খিদে পেয়েছে। সারাদিন তাকে কেউ কিছু খেতে দেয়নি। টেবিলের ওপর 3 তলা সমান বিশাল একটা চকলেট কেক। ফারাবের চোখ শুধু ওই কেকটার দিকে। তার মনে হলো এক আঙুল একটু ক্রিম যদি সে মুখে দিতে পারত। ফারাবি ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নামে। কেউ তার দিকে তাকাচ্ছে না। সে ধীর পায়ে টেবিলের কাছে যায়, হাতটা বাড়ায় কেকের দিকে। এই, কি করছিস তুই? হাত ছাড়া। তোর সাহস কি করে হলো ফাহিমের কেকে হাত দেওয়া? অপয়া ছেলে কোথাকার! পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। গান বন্ধ করে দেওয়া হয়। ফারাবি ভয় কুকড়ে যায়, হাতটা চট করে সরিয়ে নেয়। মা, আমি খাইনি মা, শুধু একটু দেখছিলাম। খুব খিদে পেয়েছে মা। আশরাফ চৌধুরী ভিড় ঠেলে সামনে আসে। তার হাতে একটা মদের গ্লাস ছিল, সেটা টেবিলে ধপাস করে রাখে। তোকে আমি বলেছিলাম না মেহমানদের সামনে আসবি না? তোকে স্টোর রুমে থাকতে বলেছিলাম না? আমাদের মান সম্মান ডুবিয়ে ছাড়বি তুই। বাবা, আমি আর আসবো না, আমাকে মেরো না বাবা। আশরাফ কোনো কথা শোনে না। সে ফারাবির কলার ধরে হ্যাচকা টানে মেঝের মাঝখানে নিয়ে আসে। তারপর সবার সামনেই সজোরে ফারাবির গালে চড় মারে। চটাস শব্দটা ঘরের দেয়ালে প্রতিধ্বনি তোলে। ফারাবি ছিটকে পড়ে যায়, তার ঠোঁট ফেটে রক্ত বের হয়। মা না বাবা, ও আমার কেক খেতে চেয়েছিল। ও পচা। ওকে এখান থেকে নিয়ে যাও। আপদ বিদায় করো। আমার ফাহিমের বার্থডেটা নষ্ট করে দিল। দাঁড়া, আজ তোকে আমি শিক্ষা দেব। জন্মদিনের পার্টি শেষ হোক, তারপর তোর ব্যবস্থা করছি। আশরাফ ফারাবিকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দোতলার স্টোররুমের দিকে নিয়ে যায়। ফারাবি হাত পা ছুটছে, কিন্তু বাবার শক্তির কাছে সে তুচ্ছ। বাবা, মাফ করে দাও, আর করব না, প্লিজ বাবা। স্টোর রুমের দরজা দড়াম করে বন্ধ হয়। ভেতর থেকে বেল্টের সপাং সপাং শব্দ আসতে থাকে, সাথে ফারাবির বুক ফাটা আর্তনাদ। বাইরে তখন আবার জোরে মিউজিক ছেড়ে দেওয়া হয়েছে। পার্টির হই হুল্লোড়ে চাপা পড়ে যায় একটা 10 বছরের বাচ্চার কান্না। সে রাতে ফারাবিকে আর খেতে দেওয়া হয়নি। ইঁদুর আর তেলাপোকার সাথে অন্ধকার ঘরে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। এই ছিল তার অতীতের ছোট একটা ফ্ল্যাশব্যাক। বাকিটুকু আরও পরে জানতে পারবেন এরপর কি হয়েছিল। বর্তমান 3 দিন পর, ফারাবি এম্পায়ার সিইউ এর কেবিন। 3 দিন আগের সেই ঝড়ের রেশ এখনও কাটেনি। তবে ফারাবি এখন শান্ত। সে তার রিভলভিং চেয়ারে বসে বাইরের আকাশ দেখছে। হঠাৎ ইন্টারকমটা বেজে ওঠে। স্যার, রিসেপশনে মিস্টার আশরাফ চৌধুরী এবং মিসেস রোহানা চৌধুরী এসেছেন। ওনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু খুব অনুরোধ করছেন আপনার সাথে দেখা করার জন্য। বলেছেন খুব জরুরি। পাঠাও। আর শোনো, কফি দিতে হবে না, শুধু পানি দিও প্লাস্টিকের গ্লাসে। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢোকে আশরাফ চৌধুরী আর রেহানা। 20 বছরে তারা অনেক বড় হয়ে গেছে। আশরাফের সেই দম্ভ নেই, পিঠটা একটু কুঁজো হয়ে গেছে। রেহানার চুলে পাক ধরেছে। তারা ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। ফারাবের চেয়ার ঘুরিয়ে তাদের দিকে তাকায় না, জানালার দিকে তাকিয়ে থাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আশরাফ চৌধুরী, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান মানে ছিলাম। বসুন, সময় কম আমার হাতে। কি জন্য এসেছেন? বাবা, আমরা খুব বিপদে পড়ে এসেছি। আপনি তো দেশে এত বড় বিজনেসম্যান, আপনার দয়ার কথা সবাই জানে।
ফারাবি ধীরে ধীরে চেয়ারটা ঘুরিয়ে তাদের মুখোমুখি হয়। চোখে কালো চশমা, তাই চোখ দেখা যাচ্ছে না। দয়া শব্দটা আমার ডিকশনারিতে নেই মিসেস চৌধুরী, সোজাসুজি বলুন কে চান? স্যার, ব্যাংক আমাদের গুলশানের বাড়িটা নিলামে তুলেছে। ওটা আমাদের পৈতৃক, সেটা শুনলাম। আপনার কোম্পানি সেটা কেনার জন্য বিড করেছে। আপনি যদি দয়া করে বাড়িটা কিনে আমাদের থাকতে দিতেন, আমরা লোন শোধ করে দেব আস্তে আস্তে। আপনারা দেউলিয়া লোন শোধ করবেন কি দিয়ে? কিডনি বেচবেন নাকি ছেলের রক্ত? এসব কি বলছেন বাবা? আমাদের ছোট ছেলেটা, ও তো বেকার। আমাদের আর কোনো সম্বল নেই। আপনাদের আর ছেলে নেই? ছিল, সে অনেক বছর আগে হারিয়ে গেছে। ওর কথা বাদ দিন স্যার। আপনি কি আমাদের সাহায্য করবেন? আমরা রাস্তায় নেমে যাব নইলে। সাহায্য করতে পারি, তবে ব্যবসা তো লেনদেন। আমি আপনার বাড়িটা কিনবো, ব্যাংকের লোনও শোধ করে দেব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? আমাদের তো দেওয়ার মতো কিছু নেই স্যার। আছে আপনাদের আত্মসম্মান। ফারাবি একটা নীল রঙের ফাইল তাদের দিকে ছুড়ে দেয়। ফাইলটা স্লাইড করে আশরাফের কোলের কাছে গিয়ে থামে। এটা এগ্রিমেন্ট পেপার। বাড়িটা আজ থেকে ফারাবি এম্পায়ারের প্রপার্টি। আপনারা সেখানে থাকবেন, কিন্তু মালিক হিসাবে না, কেয়ারটেকার হিসাবে। বাড়ির বাগান পরিষ্কার করবেন, গেট খুলবেন, আর আমার লোক যখন যাবে তখন তাদের সেবা যত্ন করবেন। রাজি? এটা আপনি কি বলছেন? আমরা ওই বাড়ির মালিক ছিলাম, এখন চাকর থাকবো? রাস্তায় ভিখারি হয়ে থাকার চেয়ে নিজের পুরনো বাড়িতে চাকর হয়ে থাকা ভালো না? চয়েস আপনাদের। সই করলে করুন, নইলে গেট ওই দিকে। ব্যাংক কিন্তু কালকে আপনাদের গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। পরে এমনিতেই ওই বাড়ি আমার হবে, তখন আমিও তার ধাক্কা দিয়ে বের করে দেব। আমরা রাজি স্যার, আমরা রাজি। আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ আমার ভালো করবে কিনা জানি না, তবে আপনাদের বিচার শুরু করে দিয়েছেন। আশরাফ চৌধুরী কাপা হাতে কলম নিয়ে দলিলে সই করে। রেহানাও সই করে। তারা জানে না তারা তাদের সেই অপয়া ছেলের কাছেই মাথা নত করল। ফারাবি চশমার আড়াল থেকে তাদের অপমানিত মুখগুলো দেখছে। অদ্ভুত এক শান্তি, আবার অদ্ভুত এক জ্বালা। গুড, কাল থেকে ডিউটি শুরু, দেরি যেন না হয়। আপনারা আসতে পারেন। তারা মাথা নিচু করে বেরিয়ে যায়। ফারাবি চশমাটা খুলে টেবিলে রাখে। তার চোখ লাল। সে কি কাঁদছে নাকি হাসছে বোঝা গেল না। রাত ৯টা। ফারাবির পেন্ট হাউসে ফিরে আসে। লিজা ড্রয়িং রুমে অস্থির হয়ে পায়চারি করছে। সে এনজিওর এক কলিগের কাছে শুনেছে ফারাবি আজ এক বয়স্ক দম্পতিকে তাদের নিজেদের বাড়িতেই চাকর বানিয়েছে। লিজা জানে না তারা কারা, কিন্তু কাজটা তার কাছে অমানবিক মনে হয়েছে। ফারাবি ঘরে ঢুকতেই লিজা তার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি মানুষ হবে না ফারাবি। আজ অফিসে যা করেছো সেটা কি কোনো সুস্থ মানুষের কাজ? বাসায় এসেও অফিসের কিছু ভালো লাগে না রিচা। সরে দাঁড়াও, গোসল করবো। না, আজ তোমাকে উত্তর দিতেই হবে। শুনেছি ওনারা বয়স্ক মানুষ, অসহায় হয়ে তোমার কাছে এসেছিলেন। তুমি তাদের প্রপার্টি কিনে নিয়ে আবার তাদেরই কেয়ারটেকার বানিয়েছো। তোমার বিবেকে বাঁধলো না? বিবেক দিয়ে বিজনেস হয় না জান, ওটা একটা ডিল ছিল, তারা মেনে নিয়েছে। তোমার এত দরদ কিসের? দরদ মানবতার জন্য। তারা তো কারো বাবা মা। তাদের বয়সে তোমার বাবা মাও হতে পারতো। ভাবো তো একবার, তোমার বাবা মায়ের সাথে কেউ এমন করলে তোমার কেমন লাগতো? বাবা মা শব্দটা শোনার সাথে সাথে ফারাবির মস্তিষ্কে যেন বিস্ফোরণ ঘটে। তার চোখ দপ করে জ্বলে ওঠে। সে লিজার হাতটা মুচড়ে ধরে তাকে সজোরে পেছনের দেয়ালের সাথে চেপে ধরে। লিজা ব্যথায় কুঁকড়ে ওঠে। মা, বাবা, আমার মা বাবা? তুই জানিস আমার মা বাবাকে? জানিস তারা আমার সাথে কি করেছে? ফারাবি, লাগছে, ছাড়ো। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল। ওরা বৃদ্ধ, ওরা অসহায়। ওরা তখন কোথায় ছিল যখন আমি ডাস্টবিনের পচা বাদ খেয়ে বড় হয়েছি? কোথায় ছিল যখন এতিমখানায় বড় হুজুর আমাকে রাতের বেলা... ফারাবির কথাটা শেষ করতে পারে না, তার গলা ধরে আসে। শরীরটা থরথর করে কাঁপছে। তার হাত থেকে লিজার হাতের বাঁধন আলগা হয়ে যায়। ফারাবি দেয়ালে মাথা ঠেকে দাঁড়িয়ে থাকে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লিজা ফারাবির চোখের কোণে জল দেখতে পায়। সে রাগ ভুলে যায়।
তার মনটা মমতায় ভরে ওঠে। ফারাবি, তুমি? আজ যারা অফিসে এসেছিল, ওই আশরাফ চৌধুরী আর রেহানা, ওরাই আমার জন্মদাতা। ওরাই আমাকে স্টোর রুমে ইঁদুরের সাথে আটকে রাখতো। আজ আমি শুধু আমার পাওনাটা বুঝে নিচ্ছি। লিজা, এটা অন্যায়, বল আমাকে, এটা অন্যায়? লিজা স্তব্ধ হয়ে যায়। সে ভাবতেও পারেনি ফারাবির অতীত এতটা ভয়াবহ। সে ফারাবির কাছে এগিয়ে যায়। ফারাবি তখনও কাঁপছে, যেন সেই 10 বছরের ভয়টা তাকে আবার গ্রাস করেছে। লিজা দুহাতে ফারাবিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ওরা মানুষ না ফারাবি, ওরা মানুষ না। তুমি কাঁদছো কেন? ওদের জন্য চোখের জল ফেলার কোনো মানে হয় না। শান্ত হও জান, শান্ত হও। খুব কষ্ট হয় লিজা, বুকের এখানটায় খুব কষ্ট করে। মনে হয় এখনো বেল্টের বাড়িগুলো পিঠের উপর পড়ছে। আমি বলতে পারি না, কিছুতেই বলতে পারি না। লিজা ফারাবির চুলে হাত বুলিয়ে দেয়। আমি আছি তো, আমি ভুলিয়ে দেব। তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। লিজা ফারাবির মুখটা তুলে ধরে। ফারাবির চোখ লাল, মুখটা যন্ত্রণায় নীল হয়ে আছে। লিজা নিজের পরনের শার্টের উপরের দুটো বোতাম খুলে ফেলে। তারপর ফারাবির মাথাটা টেনে নেয় নিজের বুকের উষ্ণতায়। কোনো যৌনতা নয়, এক গভীর মাতৃসুলভ আশ্রয়। ফারাবির কান্নার বেগ কমে আসে। সে লিজার হৃদস্পন্দন শুনতে পায়। শুনতে পাচ্ছ? এর হার্ট শুধু তোমার জন্য বিট করে। বাইরের দুনিয়ার কে কি করলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তুমি আমার কাছে নিরাপদ, একদম নিরাপদ। আমাকে ছেড়ে দাও না লিজা, তুমি চলে গেলে আমি আবার সেই এতিম হয়ে যাব। কোথাও যাব না, হেই তো আমি। ঘুমাও একটু, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ফারাবি লিজার উষ্ণতায় একটু শান্ত হয়। বাইরের কঠিন বিজনেসম্যানটা এখন এক অসহায় শিশু, যে শুধু একটু ভালোবাসা চায়। লিজা জানে এই ক্ষত সহজে শুকাবে না, কিন্তু সে মলম হতে রাজি। এভাবেই আরও 2 দিন কেটে যায়। রাত 2:30। তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি পরিত্যক্ত গোডাউন। ফারাবির ছোট ভাই ফাহিম, যার জন্মদিন নিয়ে এত কিছু। সে এখন 27 বছরের যুবক, কিন্তু সে মানুষ হয়নি। নেশা আর জুয়া তাকে ধ্বংস করে দিয়েছে। সে জানতে পেরেছে ফারাবি তাদের বাড়ি কিনে নিয়েছে। মাতাল অবস্থায় সে ফারাবির অফিসের নিচে এসে হাঙ্গামা করেছিল। ফারাবির সিকিউরিটি তাকে তুলে নিয়ে এসেছে এই টর্চার সেলে। এটা ফারাবির টর্চার সেল। ফাহিম জানে না যে ফারাবি তার বড় ভাই। সে শুধু এটা জানে যে তাদের বাড়ি ফারাবি নামের একজন বিজনেসম্যান কিনে নিয়েছে। গোডাউনটা অন্ধকার, মাঝখানে একটা হলুদ বাল্ব জ্বলছে। ফাহিমকে উল্টো করে শিকল দিয়ে ঝোলানো হয়েছে। তার মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। নেশার ঘোর এখনো কাটেনি। ফারাবি অন্ধকারে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। তার পরনে সাদা শার্ট, হাতা গোটানো, হাতে একটা ভারী অ্যালুমিনিয়ামের বেসবল ব্যাট। সে ব্যাটটা ফ্লোরে ঘষে ঘষে সামনে আসে। খসখস শব্দে ফাহিমের নেশা কিছুটা কেটে যায়। কে কে ওখানে? আমাকে ভাবছিস কেন? জানিস আমি কে? আমি আশরাফ চৌধুরীর ছেলে। ছেড়ে দে বলছি। আশরাফ চৌধুরীর ছেলে? আহ, খুব গর্বের পরিচয়, তাই না? তুই তুই ফারাবি মালিক না? তুই আমার বাবার প্রপার্টি নিয়েছিস। তোকে আমি খুন করব। ছাড় আমাকে। খুন করবি? হাতে তো শক্তি নেই। নেশা করে তো হাড়গোড় সব শেষ করেছিস। তুই নাকি আমার অফিসের নিচে এসে চিল্লাচিল্লি করছিলি। করবো না। তুই আমার বাবার সব কেড়ে নিয়েছিস। তুই চোর। চোর? তোর বাবা আমার শৈশব চুরি করেছে। আমি শুধু ইট পাথর নিয়েছি। হিসাবটা এখনো মিলল না রে ফাহিম। ফারাবি ব্যাটটা দুহাতে শক্ত করে ধরে। তার চোখে সেই 20 বছর আগের অপমানের আগুন। ফাহিমের সেই হাসি মুখটা মনে পড়ে যায়, যে তালি দিয়ে বলছিল ও পচা। মনে আছে ফাহিম, তোর জন্মদিনে আমি একটু কেক খেতে চেয়েছিলাম? তুই হেসেছিলি। আজ তোকে আমি কেক খাওয়াবো না, অন্য কিছু খাওয়াবো। কি কি বলছিস তুই? তুই কে? আমি তোর সেই বড় ভাই, যার বাঘের দুধটুকু খেয়ে তুই বড় হয়েছিস। আমি তো সেই বড় ভাই যাকে তোর বাবা কুকুরের মতো পিটিয়ে বের করে দিয়েছিল। ফাহিম কিছু বুঝে ওঠার আগেই ফারাবি ব্যাট দিয়ে সজোরে ফাহিমের পেটে আঘাত করে। একটা ভোঁতা শব্দ হয়।
ফাহিম বমি করে দেয়। তার চিৎকারে গোডাউনের টিনের চালে বাড়ি খায়। আহ মা গো, মেরে ফেললো। মাকে ডাকিস না, সে আসবে না, আজ কেউ আসবে না। এটা তোর পাপের শাস্তি না, এটা তোর বাপের পাপের শাস্তি। ভাই, ভাই, হ্যাঁ আপনি আমার ভাই, মাফ করে দেন ভাই, আমি জানতাম না। ভাই বলবি না, ওই পবিত্র শব্দটা তোর মুখে মানায় না। রানা, জি স্যার। ওকে নামা। হাত পা ভেঙে দিয়েছিস? জি স্যার, ডান পা আর বাম হাত ভেঙে গেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। গুড। ওকে বস্তায় ভরে ওদের বাড়ির গেটের সামনে ফেলে দিয়ে আয়। সাথে একটা চিরকুট দিবি, লিখবি বড় ছেলের পক্ষ থেকে ছোট ছেলের জন্য উপহার। আর তাকে পেটানোর উদ্দেশ্য হলো সে নেশাগ্রস্ত হয়ে গেছে, তাই তার বড় ভাই তাকে শিক্ষা দিয়েছে। ফারাবি গোডাউন থেকে বেরিয়ে আসে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তার শরীরে রক্ত নেই, কিন্তু আত্মায় রক্তের দাগ লেগে আছে। ঘটনার 1 সপ্তাহ পর রাত 11টা, বনানীর এক অভিজাত ক্লাবের ভিআইপি লাউঞ্জ। আলো আধারি পরিবেশ। মিস্টার শিকদার সোফায় হেলান দিয়ে বসে আছেন, তার নাকের ওপর সাদা ব্যান্ডেজ। ফারাবের বডিগার্ডের সেই আঘাতের চিহ্ন এখনও দগদগে। তার সামনে হুইস্কির গ্লাস। উল্টো দিকের সোফায় বসে আছে শহীদ, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশন রাখা এক কুখ্যাত ব্যবসায়ী। আর এক কোনায় জুবুধুবু হয়ে বসে আছে আশরাফ চৌধুরী। ওই পিশাচটা আমার নাকের হাড় ভেঙে দিয়েছে শহীদ। ডাক্তার বলেছে প্লাস্টিক সার্জারি লাগবে। আমি এর বদলা চাই, আমি ওর রক্ত চাই। রক্ত দিয়ে রক্ত ধোয়া যায় না শিকদার ভাই। ফারাবি মালিক এখন আগুনের গোলা। ওকে মারতে হলে গায়ে হাত দেওয়া যাবে না, ওর কলিজায় হাত দিতে হবে। কলিজা? ওই শয়তানের কি কলিজা আছে? কত পাথর! আমার বাড়িটা কেড়ে নিল, আমাকে দিয়ে নিচের বাগান পরিষ্কার করায়। আমি আশরাফ চৌধুরী আজ মালির কাজ করছি। চৌধুরী সাহেব শান্ত হন, পাথরও গলে যদি ঠিক জায়গায় তাপ দেওয়া যায়। এই দেখুন। শহীদ টেবিলের ওপর একটা ছবি ছড়ে দেয়। ছবিটা লিজার। লিজা একটা রিকশায় বসে হাসছে। খুব সাধারণ একটা মুহূর্ত। এটাকে নতুন কোনো আইটেম নাকি? আইটেম না, এটা ফারাবি মালিকের দুর্বলতা। নাম লিজা। মেয়েটাকেও পাগলের মতো ভালোবাসে, যদিও দেখায় না। অফিসে মেয়েটা ঢুকলে ফারাবির বাঘের মতো গর্জনেও বিড়ালের মিউ মিউ হয়ে যায়। এই মেয়েটা, একে তো আমি চিনি। ওই দিন অফিসে ফারাবির কেবিনে ঢুকছিল, খুব রূপসী, কিন্তু ও তো ফারাবির বউ না। মানে বিয়ে তো শুনলাম গোপনে করেছে। বউ হোক আর প্রেমিকা, ফারাবি ওকে আগলে রাখে। আমরা যদি এই মেয়েটাকে সরাতে পারি, ফারাবি পাগল হয়ে যাবে। আর পাগল বাঘ মারা খুব সহজ। দারুণ, কালকেই কাজ হবে। চৌধুরী সাহেব, আপনি মেয়েটার মুভমেন্ট ট্র্যাক করবেন। কিন্তু ফারাবি যদি জানতে পারে? জানতে পারলে কি, ও এমনিতেও আপনাকে রাস্তায় নামিয়েছে। আর যদি আমাদের কাজ করে দেন, চৌধুরী ভিলা আবার আপনাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। ফিরিয়ে দেবেন? আমার বাড়ি? ঠিক আছে, আমি করব। ওই শয়তানের ধ্বংস দেখার জন্য আমি সব করতে পারি। চিয়ার্স। কাল ফারাবির কলিজায় হাত দেব আমরা। দেখব টাকা দিয়ে ও লিজাকে বাঁচাতে পারে কিনা। এদিকে পরদিন সন্ধ্যা 7:30। শহরের কোলাহল থেকে অনেক দূরে পূর্বাচলে ফারাবির প্রাইভেট ভিলা, নাম জলরং। গাছপালা দিয়ে ঘেরা এক আলিশান ভিলা। আজ লিজার জন্মদিন। ফারাবি অফিসের সব মিটিং ক্যান্সেল করে লিজাকে নিয়ে এখানে এসেছে। পুরো ভিলা মোমবাতি দিয়ে সাজানো। কিচেনে ফারাবি অ্যাপ্রন পরে রান্না করার চেষ্টা করছে। তার সারা মুখে ময়দা লেগে আছে। লিজা ডাইনিং চেয়ারে বসে হাসছে। মা, বাংলাদেশের টপ বিজনেসম্যান, যিনি এক ইশারায় শেয়ার মার্কেট ধসিয়ে দেয়, তিনি একটা রুটি গোল করতে পারছে না। এই অবস্থা তোমার। হাসবে না লিজা, বিজনেস প্ল্যান করা সহজ, কিন্তু এই আটা ময়দা কেমিস্ট্রি মেলানো খুব কঠিন। আর তুমি ওখানে বসে বসে শুধু কমেন্ট্রি দিচ্ছ। হ্যাঁ, একটু হেল্প তো করতে পারো। আজ আমার জন্মদিন, আজ আমি রানী, আর তুমি আমার বাবুর্চি। যাও তাড়াতাড়ি পাস্তাটা শেষ করো, আমার খিদে পেয়েছে। রানী সাহেবা, আপনার হুকুম শিরোধার্য। তবে বাবুর্চি কিন্তু পারিশ্রমিক হিসাবে টাকা নেবে না, অন্য কিছু নেবে।
কি নেবে শুনি? খুব সাহস বেড়েছে তাই না? হুম হুম। সাহস তো আগে থেকে ছিল, এখন শুধু অধিকারটা বেড়েছে। রান্না শেষ, চলো আগে পুলে নামবো, ডিনার পরে। ভিলা সংলগ্ন বিশাল সুইমিং পুল, নীল আলো জ্বলছে পানির নিচে। লিজা একটা নীল রঙের গাউন পরেছিল, সেটা চেঞ্জ করে সুইমিং কস্টিউম পরতে লজ্জা পাচ্ছিল। ফারাবি জোর করে তাকে পুলে নামায়। লিজা এখন পানির নিচে, তার কাঁধ পর্যন্ত জল, ভেজা চুলে তাকে মায়াবী লাগছে। ফারাবি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। একদম কাছে আসবে না বলছি, পানি খুব ঠান্ডা ফারাবি, তুমি নামলে আরও শীত করবে। পানি ঠান্ডা, কিন্তু আমি তো গরম, কাছে এলে সব ঠিক হয়ে যাবে। ইস, তোমার সব কথাতে এমন অসভ্যতা কেন থাকে বলো তো? হুম, একটু রোমান্টিক হতে পারো না? ওই যে সিনেমায় যেমন নায়ক গান গায়। গান গাইতে পারি না, তবে গান বানাতে পারি। তোমার এই বেজা চোখ, এই টুট, এগুলো দেখলে তো এমনিতেই মুখ দিয়ে কবিতা আসে। ওরে বাবা, কবি ফারাবি মালিক, তা কি কবিতা এলো শুনি? নাকি সব ভুয়া কথা? শোনো তবে, তোমার চোখে ডুব দিয়েছি, ফিরবো না আর কোলে। লিজা, তুমি আমার নেশা, সব দিয়েছি বলে। কেমন হলো? জঘন্য হয়েছে। ক্লাস 2 এর বাচ্চারাও এর চেয়ে ভালো ছড়া লেখে। আসো এদিকে, তোমার ময়দা মাখা মুখটা ধুয়ে দিই। লিজা ফারাবির গলা জড়িয়ে ধরে। ফারাবি লিজার কোমরে হাত দিয়ে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। জলের নিচে তাদের শরীর এক হয়ে যায়। লিজা আলতো করে ফারাবির নাকে নাক ঘষে দেয়। তুমি কি জানো ফারাবি, এই মুহূর্তে তোমাকে আমার পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনে হচ্ছে। ওই রাগী জেদ ফারাবিকে আমি চিনি না, আমি এই ফারাবিকে চাই। এই ফারাবিরে শুধু তোমার জন্য, আর কারোর জন্য না লিজা। হুম, সব শেষ করে আমরা দূরে কোথাও চলে যাব, সুইজারল্যান্ড বা কোনো দ্বীপে, যেখানে এই রক্ত, এই প্রতিশোধ, এই নোংরা পলিটিক্স নেই। শুধু তুমি আর আমি। যাবে আমার সাথে? তুমি যেখানে আমিও সেখানে, নরক হলেও যাব। নরক না, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই যে। ফারাবি লিজার ঠোঁটে গভীর চুমু আঁকতে যায়। ঠিক তখনই পুলের পাশে রাখা ফারাবির ফোনটা ভাইব্রেট করে ওঠে। একটা মেসেজ টোন। ফারাবি পাত্তা দেয় না, কিন্তু পরপর 3 বার টোন বাজে। ফোনটা দেখো, হয়তো জরুরি কিছু। তোমার চেয়ে জরুরি কিছু নেই। প্লিজ দেখো, আমার মনটা কেমন যেন কুড়াচ্ছে। ফারাবি বিরক্ত হয়ে পানি থেকে উঠে ফোনটা হাতে নেয়। একটা ভিডিও মেসেজ, আননোন নাম্বার। ফারাবি প্লে করে। ভিডিওতে দেখা যাচ্ছে একটা পুরনো ভাঙা খেলনা পুতুল, একটা সুপারম্যান যার এক হাত ভাঙা। এটা সেই পুতুল যেটা ফারাবি ছোটবেলায় স্টোর রুমে লুকিয়ে রাখত। তার একমাত্র বন্ধু ছিল এই পুতুলটা। ভিডিওতে শিকদারের গলা শোনা যাচ্ছে। কি ফারাবি সাহেব, চিনতে পারছেন বন্ধুটাকে? ও খুব মিস করছে আপনাকে। আপনার অতীত এবং ভবিষ্যৎ দুটোই এখন আমার হাতে, সাবধানে থাকবেন। পানি কিন্তু ঘোলা হচ্ছে। কুত্থার বাচ্চা। কি হয়েছে ফারাবি? কার ভিডিও? তুমি খাচ্ছ কেন? ওরা আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে লিজা। ওরা আমার পুতুলটা পেলো কোথা দেখে? ওরা তো পুরনো বাড়ির স্টোর রুমে লুকানো ছিল। পুরনো বাড়ি মানে যেখানে তোমার বাবা মা থাকেন এখন? বাবা, তার মানে ওই বুড়োটা বেইমানি করেছে? আমি ওদের ছাদ দিলাম আর ওরা আমার পিঠে ছুরি মারলো। শান্ত হও প্লিজ, মাথা গরম করো না। মাথা গরম না লিজা, এখন আর গরম হওয়ার সময় নেই, এখন জ্বলে ওঠার সময়। ওঠো, এখনই বের হতে হবে। পরদিন দুপুরে ফারাবি লিজাকে কড়া সিকিউরিটিতে রেখেছিল, কিন্তু লিজা জেদ করে তার এনজিওর এক কলিগের সাথে দেখা করতে যমুনা ফিউচার পার্কের শপিং মলে এসেছিল। ফারাবির অজান্তেই সে বেরিয়েছিল। শপিং শেষ করে লিজা যখন গেট দিয়ে বের হচ্ছে, তখন রাস্তা কিছুটা ফাঁকা। হঠাৎ একটা কালো হাইস ভ্যান এসে লিজার সামনে ব্রেক কষে। দরজা খুলে 3 জন মুখোশধারী লোক নেমে আসে। কে আপনারা? কি চান? ছাড়ুন আমাকে। চুপ কর মাগি, গাড়িতে ওঠ। একজন লিজার হাত ধরে হ্যাঁচকা টান মারে। লিজা নিজেকে বাঁচাতে লোকটার হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। লিজা তার ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে আরেকজনের চোখে স্প্রে করে দেয়। আহ, আমার চোখ,
ধর এটাকে, গাড়িতে তোল জলদি। বাঁচান, কেউ আছেন? আমাকে কিডন্যাপ করেছে, বাঁচান। পথচারীরা ভয়ে এগোয় না। লিজাকে ওরা পাজাকোল করে গাড়িতে তোলার চেষ্টা করে। লিজা রাস্তার ল্যাম্পপোস্টে আঁকড়ে ধরে থাকে। ঠিক সেই মুহূর্তে দুটো কালো এসডি ঝড়ের গতিতে এসে থামে। ফারাবির শ্যাডো গার্ড টিম গাড়ি থেকে নেমে তারা গুলি চালায়। ফায়ার, ম্যামকে সেভ করো। শুরু হয় প্রকাশ্যে গণফাইট। কিডন্যাপাররাও পাল্টা গুলি চালায়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মানুষজন ভয়ে দিকবিদিক ছোটাছুটি করছে। লিজা রাস্তার উপর পড়ে যায়। ভয়ে তার হাত পা অবশ হয়ে আসছে। কিডন্যাপাররা লিজাকে ফেলে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভ্যান স্টার্ট নিচ্ছে না। ঠিক তখন রাস্তার উল্টো দিক থেকে একটা লাল ফেরারি গাড়ির গর্জন শোনা যায়। ফারাবি, সে ড্রাইভ করছে না, সে যেন উঠছে। সে সোজা এসে ফেরারিটা দিয়ে কিডন্যাপারদের ভ্যানের মাঝখানে ধাক্কা মারে। ধরাম করে শব্দ হয়। ভ্যানটা উল্টে গিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। ফারাবির গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। তার কপাল কেটে রক্ত পড়ছে। ফারাবি, ফারাবি গাড়ি থেকে নামে। তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র নেই। সে খালি হাতেই এগিয়ে যায় উল্টে যাওয়া ভ্যানের দিকে। একজন কিডন্যাপার হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। ফারাবি তার কলার ধরে টেনে রাস্তার মাঝখানে নিয়ে আসে। কার হুকুমে এসেছিস বল, কার হুকুমে? মাফ করে দেন ভাই, আমি জানি না, আমাকে শুধু তুলতে বলেছিল। জানিস না আমি তোকে জানাচ্ছি। ফারাবি পকেট থেকে তার পিস্তলটা বের করে, কিন্তু গুলি করে না। পিস্তলের বার দিয়ে সে লোকটার মুখে আঘাত করতে শুরু করে। 1 বার, 2 বার, 3 বার, 10 বার। লোকটার মুখে থেতলে যাচ্ছে। দাঁত ভেঙে রক্ত রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফারাবি থামছে না। তার সাদা শার্ট রক্তে ভিজে যাচ্ছে। লিজা দৌড়ে এসে ফারাবির হাত ধরে। থামো, ও মরে যাবে, প্লিজ থামো। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এই যে দেখো, তোমার জান একদম ঠিক আছে। ঠিক আছিস? ওরা তোকে ছুঁয়েছে লিজা? ওরা তোকে টাচ করেছে। আমি ওদের টুকরো টুকরো করে ফেলবো। তোমার এই রূপ, আমি ভয় পাচ্ছি ফারাবি। তুমি মানুষ না, তুমি পশুর চেয়েও অদম হয়ে যাচ্ছ। পশু? হ্যাঁ আমি পশু। ওই মানুষগুলোর জন্য আমি পশু। তুই সরে যা সামনে থেকে। না না জান, প্লিজ ওদেরকে আর মেরো না, প্লিজ। ফারাবি লোকটার পকেট চেক করে একটা নোকিয়া ফোন পায়। সে লাস্ট ডায়াল করা নাম্বারটা দেখে। নাম্বারটা তার খুব চেনা। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে কোনো কথা না বলে তার গাড়িতে ওঠে। ফারাবি, তুমি কোথায় যাচ্ছ? প্লিজ দাঁড়াও, কিছু তো বলো, কোথায় যাচ্ছ তুমি? যেখানে যাওয়ার কথা সেখানেই। আসো আমার সাথে। আকাশ কালো করে মেঘ জমেছে। বৃষ্টি শুরু হবে যে কোনো সময়। ফারাবি ড্রাইভ করছে, পাশে লিজা পাথরের মতো বসে আছে। ফারাবি কোনো কথা বলছে না, কিন্তু স্টিয়ারিং হুইলটা এত জোরে চেপে ধরেছে যে আঙুলের হাড়গুলো সাদা হয়ে গেছে। গাড়িটা আশরাফ চৌধুরীর বাড়ির গেট ভেঙে সোজা বাগানের উপর দিয়ে বারান্দায় এসে থামে। আশরাফ চৌধুরী আর রেহানা দুপুরের ভাত খেতে বসেছিলেন। বিকট শব্দে তারা চমকে ওঠেন। কিসের শব্দ রেহানা? ভূমিকম্প হলো নাকি? দরজাটা লাথি মেরে ভেঙে ফেলে ফারাবি। সে ঘরে ঢোকে। তার কপাল বেয়ে রক্ত পড়ছে। হাতে রক্তমাখা পিস্তল, শার্টে কাদা আর রক্ত মাখামাখি। তাকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ আজরাইল। আল্লাহ, কে তুমি? ডাকাত? তুমি তুমি ফারাবি মালিক না? এভাবে ঘরে ঢুকলে কেন? আমরা তো পুলিশে খবর দেব। পুলিশ? ডাকো পুলিশ। আমিও দেখতে চাই পুলিশ কার কথা শুনে। আশরাফ চৌধুরী ভাত খাচ্ছেন, গলায় আটকায় না? মানে তুই কি বলতে চাও? আপনার ফোনটা কই? দিন আমাকে। আমার ফোন দিয়ে তুমি কি করবে? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ফারাবি টেবিলের ওপর রাখা ফোনটা তুলে নেয় এবং লাস্ট কল লিস্ট দেখায়। এটা কার নাম্বার? যমুনা ফিউচার পার্কের সামনে যে গুন্ডাগুলো আমার স্ত্রীকে কিডন্যাপ করতে গিয়েছিল, তার ফোনে আপনার নাম্বার কেন? সকাল 10টায় আপনি তাকে কী নির্দেশ দিয়েছিলেন? ও কি বলছো গো? তুমি তুমি ওই গুন্ডাদের সাথে কথা বলছো? না মানে শিকদার সাহেব বলেছিল শুধু ইনফরমেশন দিতে। আমি তো জানতাম না ওরা মারবে। ইনফরমেশন? আমার স্ত্রীর ইনফরমেশন?
কেন? নিজের বাড়ি ফিরে পাওয়ার লোভে? একটা ইটের দালানের জন্য আপনি ছেলের বউকে শত্রুর হাতে তুলে দিলেন? ছেলের বউ মানে? লিজা তো তোমার। হ্যাঁ, ছেলের বউ। তুমি আমাকে চিনতে পারছো না বাবা? ভালো করে তাকাও আমার দিকে। আমি ফারাবি, আমি ফাহিম না। আমি তোমাদের সেই বড় ছেলে যাকে তোমরা অপয়া বলে লাথি মেরে বের করে দিয়েছিলে। আমি সেই ডাস্টবিনের ছেলে। রেহানা ভাতের প্লেট হাত থেকে ফেলে দেয়। প্লেট ভাঙার ঝনঝন শব্দ হয়। আশরাফ চৌধুরীর মুখ হা হয়ে যায়। তিনি বিশ্বাস করতে পারছেন না যে দেশের এই ত্রাস, এই ক্ষমতাধর ফারাবি মালিক তার সেই অবহেলিত সন্তান। তুমি তুমি আমাদের খোকা, তুমি বেঁচে আছো? বেঁচে আছি? আমি কি বেঁচে আছি মা? তোমরা কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে? তোমরা তো আমাকে 20 বছর আগে মেরে ফেলেছ। আজ যে দাঁড়িয়ে আছে সে একটা লাশ, একটা প্রতিশোধ পরায়ণ লাশ। বাবা, আমরা ভুল করেছি, মাফ করে দাও বাবা। ফারাবি পিস্তলটা ডাইনিং টেবিলে রাখে, তারপর পকেট থেকে একটা লাইটার বের করে। মাফ? আল্লাহ মাফ করে, আমি করি না। আজ তোমাদের জন্মদিন পালন করবো বাবা, যেমনটা আমার ছোটবেলায় করেছিলে। মনে আছে? আমাকে অন্ধকারে আটকে রেখেছিলে। ফারাবি, না, থামো। ওরা তোমার বাবা মা, মেরো না ওদের। ওরা বাবা মা না লিজা, ওরা বেইমান। লিজিকে মারার প্ল্যান করেছ। হ্যাঁ, আমার কলেজে হাত দিয়েছে, আমার উপর অত্যাচার করেছিল। আমি কিচ্ছু বলিনি, মেনে নিয়েছিলাম। কিন্তু তারা তোকে মারতে চেয়েছিল, যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওরা আমাকে কোনোদিনও ভালোবাসেনি লিজা। বাবার হাত আমাকে ধরতে দেয়নি, মার স্নেহ আমাকে পেতে দেয়নি। কিন্তু একজন লিজা তুমি, যে আমাকে সব দিয়েছো, আমাকে ভালোবেসেছো, আমার যত্ন নিয়েছো, আমার সব খেয়াল রেখেছো, আর তারা এসে এখন তোমাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। এটা আমি সহ্য করবো না লিজা। ফারাবি লাইটারটা জ্বালায়, জানালার ভারী পর্দায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুরনো কাঠের আসবাবপত্র দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুন বাঁচাও, আমরা পুড়ে মরবো। খোকা, আগুন নেবা? আমরা তোর বাবা মা। ফারাবি আগুনের দিকে তাকিয়ে হাসে, একটা পৈশাচিক হাসি দেয়। গরম লাগছে মা? আমারও খুব লাগতো যখন স্টোররুমে গরমে সেদ্ধ হতাম। আজ একটু বোঝো কেমন লাগে। চিন্তা করো না, মরবে না। মরতে আমি দেব না, তোমাদেরকে তো তিলে তিলে মারবো আমি। ফারাবি লিজার হাত ধরে টেনে ঘর থেকে বেরিয়ে আসে। পেছনে আশরাফ আর রেহানা আগুনের ধোঁয়ায় কাশছে আর চিৎকার করছে। ফারাবি জানে ফায়ার সার্ভিস আসবে, ওরা বেঁচে যাবে, কিন্তু এই ভয়টা ওদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে। ফারাবি লিজাকে গাড়িতে বসায়। বৃষ্টি আর আগুনের আছে লিজার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে ফারাবির দিকে তাকাতে পারছে না। তুমি একটা দানব ফারাবি, আমি তোমাকে ঘৃণা করি। জানি, কিন্তু এই দানবটাই তোমাকে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাবে। ঘৃণা করো, সমস্যা নেই, কিন্তু ছেড়ে যাওয়ার কথা কখনো ভাববেও না। গাড়িটা বৃষ্টির মধ্যে মিলিয়ে যায়। পিছনে দাউ দাউ করে জ্বলছে চৌধুরী ভিলা, আর সেই সাথে জ্বলছে ফারাবির এত বছরের জমে থাকা ক্ষোভ। কিন্তু লিজার মনে আজ যে ক্ষত তৈরি হলো, সেটা কি কখনো শুকাবে? রাত 3টা। ফারাবি এম্পায়ার পেন্ট হাউসের বেডরুম। দিনের সেই অগ্নিকাণ্ড আর বাবার মুখোশ খুলে দেওয়ার ঘটনার পর পেন্ট হাউসে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। ফারাবি বিছানায় বসে আছে, তার কপালে ব্যান্ডেজ। লিজা ফার্স্ট এইড বক্স নিয়ে তার হাতের কাটা জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছে। লিজার মুখে কোনো কথা নেই, চোখের জল শুকিয়ে গেছে। তার স্পর্শে যত্ন আছে, কিন্তু কোনো উষ্ণতা নেই। লিজা, কথা বলছো না কেন? আমাকে বোকা দাও, চিৎকার করো, তবুও চুপ করে থেকো না। এই নিস্তব্ধতা আমাকে মেরে ফেলছে। চিৎকার করে কি হবে? পাথর কি কখনো মানুষের ভাষা বোঝে? আমি তো একটা পাথরের সেবা করছি। আমি পাথর না লিজা, আমি শুধু আগাছা পরিষ্কার করছি। ওরা আমার শৈশব জ্বালিয়ে দিয়েছিল, আমি শুধু ওদের পর্দা জ্বালিয়েছি। হিসাব তো এখনো শোধ হয়নি। হিসাব? জীবনটা কি তোমার কাছে শুধুই ডেবিট আর ক্রেডিট? ওরা তোমার বাবা মা ফারাবি, তুমি ওদের পুড়িয়ে মারতে গিয়েছিলে। আমি নিজে চোখে দেখলাম তোমার ভিতরে এক বিশ্বাসকে।
যে ছেলে তার জন্মদাতার গায়ে আগুন দিতে পারে সে আমাকেও একদিন। ফারাবি লিজার মুখটা খপ করে ধরে। খবরদার, ওই কথা মুখও আনবে না। আমি তোমাকে মারবো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে লেজা? যার কারণে আমি বেঁচে আছি তাকে মারবো আমি? আমি নিজের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলতে পারি তোমার জন্য জান, কিন্তু তোমার গায়ে একটা আঁচড় লাগতে দেব না আমি। তুমি আমার সব। আমি তোমার সব না ফারাবি, আমি তোমার জিদ। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে অর্জন করেছো। যেমন তুমি টেন্ডার পাও, যেমন তুমি কোম্পানি কেন, আমাকেও যেভাবে কিনেছো। কিন্তু মনে রেখো, শরীর কেনা যায়, আত্মা কেনা যায় না। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। লিজা লাইট নিভিয়ে দেয়। ফারাবি লিজাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু লিজা পাশ ফিরে শুয়ে পড়ে। ফারাবির খুব ক্লান্ত লাগে। ঔষধের প্রভাবে তার চোখ বুজে আসে। সে জানে না এটাই লিজার পাশে তার শেষ রাত। রাত ফুরিয়ে সকাল আসে। 10টায় সূর্যের কড়া আলো চোখে পড়তেই ফারাবির ঘুম ভাঙে। সে হাত বাড়ায় লিজাকে খোঁজার জন্য, কিন্তু বিছানার ওই পাশটা খালি, চাদরটা ঠান্ডা। ফারাবি ধরফর করে উঠে বসে। লিজা, লিজা কোথায় তুমি? ওয়াশরুমে? কোনো উত্তর নেই। ফারাবি দৌড়ে ওয়াশরুমে যায়, খালি। ব্যালকনিতে যায়, খালি। পুরো পেন্ট হাউস যেন খা খা করছে। হঠাৎ তার চোখ পড়ে বেডসাইড টেবিলের ওপর একটা নীল রঙের খাম। ফারাবির বুকটা ধক করে ওঠে। সে কাপা হাতে চিঠিটা তোলে। সেখানে লিজার হাতে লেখা। ফারাবি জান আমার, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যে এতিম ছেলেটাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজকের এই বিশ্বাসকে আমি ভয় পাই। তোমার ওই আগুনের পৃথিবীতে আমি শ্বাস নিতে পারছি না। আমাকে খুঁজো না। যদি ভালোবাসো তবে আমাকে মুক্তি দাও। যে তার বাবা মাকে এভাবে শাস্তি দিতে পারে, কাল যদি আমি একটা ভুলবশত ভুল করে ফেলি, তখন তো তুমি আমার সাথেও এমন করবে। আমার পিছু ছেড়ে দিও প্রিয়। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু এখন তোমার প্রতি আমার ভালোবাসার চেয়ে ভয় আর ঘৃণা বেশি হচ্ছে। ভালো থেকো প্রিয়। না না, এটা হতে পারে না। লিজা আমাকে ছেড়ে যেতে পারে না। লিজা! ফারাবি চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দেয়। সে পাগলের মতো চিৎকার করে ওঠে। তার গর্জনে পেন্ট হাউসের কাজ থরথর করে কেঁপে ওঠে। সে হাতের কাছে থাকা দামি ল্যাম্পশেডটা আছাড় মারে। রানা, রানা কোথায় তুই? রানা এবং অন্য বডিগার্ডরা দৌড়ে রুমে ঢোকে। তারা ফারাবিকে এমন বিধ্বস্ত অবস্থায় আগে কখনো দেখেনি। স্যার, কি হয়েছে স্যার? আমার লিজা নেই। তোরা কি করছিস? আমার স্ত্রী বাসা থেকে বেরিয়ে গেল আর তোরা কেউ দেখলি না? তোদের আমি জ্যান্ত কবর দেব। স্যার, ম্যাম ভোরবেলা বললেন আপনি অসুস্থ, তাই উনি ঔষধ আনতে যাচ্ছেন। আমরা তো ভাবলাম। ভাববি না, তোদের বাবার জন্য টাকা দিই না। পুরো ঢাকা শহর ব্লক কর। এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, সব জায়গায় লোক পাঠা। প্রতিটা সিসিটিভি ক্যামেরা চেক কর। লিজাকে আমার চাই, এক্ষুনি চাই। যদি 1 ঘন্টার মধ্যে খবর না পাই, আমি শহরে আগুন জ্বালিয়ে দেব। যা। ফারাবি ফ্লোরে বসে পড়ে। তার মনে হচ্ছে তার ফুসফুস থেকে অক্সিজেন কেড়ে নেওয়া হয়েছে। সে হাঁপাতে থাকে। লিজা ছাড়া সে অচল, এটা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এভাবেই 2 দিন কেটে গেছে। লিজার কোনো খোঁজ নেই। ফারাবি অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে খায়নি, গোসল করেনি। চোখের নিচে কালো দাগ। ঘরটা যেন কোনো যুদ্ধক্ষেত্র। সব আসবাবপত্র ভাঙা, কাচের টুকরো সারা ফ্লোরে ছড়ানো। ফারাবি একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে হুইস্কির বোতল। সে নিজের প্রতিবিম্বের সাথে কথা বলছে। ওরা লিজাকে লুকিয়ে রেখেছে, তাই না? ওরা চায় না আমি ভালো থাকি, কিন্তু লিজা, লিজা কোনে গেল? ও তো জানতো ও ছাড়া আমার কেউ নেই। লিজা যেন আয়নার ওপাশ থেকে কথা বলছে। তুই খুনি, তুই রাক্ষস, তাই তো পালিয়েছে। ও তোকে ঘৃণা করে। চুপ, একদম চুপ। ও আমাকে ঘৃণা করে না, ও আমাকে ভালোবাসে। তুই জানিস না 2 বছর আগের সেই রাতটা মনে নেই তোর? হঠাৎ ফারাবি হ্যালুসিনেশন দেখতে পায়। তার মনে হয় ব্যালকনির রেলিংয়ে লিজা দাঁড়িয়ে আছে, ঠিক 2 বছর আগে সেই রাতের মতো। ফারাবি টলতে টলতে ব্যালকনির দিকে যায়। লিজা, তুমি এসেছো? হ্যালুসিনেশন? তুমি কেন মরতে চাও ফারাবি? জীবনটা কি এতটাই তুচ্ছ?
আমি জানতাম তুমি আসবে। মনে আছে লিজা, 2 বছর আগে ওই হাতের জিলের ব্রিজে আমি দাঁড়িয়েছিলাম। আমি লাফ দিতে চেয়েছিলাম, আমার সব শেষ হয়ে গিয়েছিল। তখন তুমি আমাকে পেছন থেকে টেনে ধরেছিলে। তুমি আমাকে চিনতে না, জানতে না আমি কে, তবুও তুমি আমাকে বাঁচিয়েছিলে। বাঁচিয়েছিলাম কারণ তোমার চোখে আমি বাঁচার আকুতি দেখেছিলাম, কিন্তু আজ তোমার চোখে শুধু মৃত্যু। সেদিন তুমি বলেছিলে, ভাইয়া, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখি তাকে মারার অধিকার আমার নেই। তোমার ওই একটা কথা, ওই একটা স্পর্শ আমাকে নতুন জীবন দিয়েছিল। আমি তো সেদিনই তোমার হয়ে গিয়েছিলাম লিজা। তুমি আমাকে বাঁচিয়েছো, এখন কেন মেরে ফেলছো? ফিরে এসো লিজা, প্লিজ ফিরে এসো। ফারাবি দৌড়ে গিয়ে লিজাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু সেখানে কেউ নেই। সে শূন্যতা আঁকড়ে ধরে রেলিংয়ের উপরে পড়ে যায়। তার হাত কেটে রক্ত বের হয়। বাস্তবতা তাকে নির্মমভাবে আঘাত করে। কেউ নেই, আমি একা। সে ডাস্টবিনের ফারাবি এখনো একাই আছে। ফারাবি চিৎকার করে হাতের মদের বোতলটা নিজের মাথায় ভাঙে। কাঁচ আর রক্ত মিশে তার মুখ দিয়ে গড়িয়ে পড়ে। সে ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। লিজা ছাড়া আমি টপ বিজনেসম্যান না, আমি কিচ্ছু না। আমি শুধু সেই বাচ্চারা যে অন্ধকারে মাকে বলছে, লিজা আমাকে এসে নিয়ে যাও। কিন্তু তাকে কেউ এসে নিয়ে যায় না। অন্যদিকে পুরান ঢাকার এক গোপন আস্তানা। ফারাবির এই পাগলামের খবর বাতাসের আগে পৌঁছে গেছে তার শত্রুদের কানে। শিকদার এবং শহীদ হাসছে। তাদের ট্রাম্প কার্ড এখন তাদের হাতে। আর এই কাজে তারা ব্যবহার করেছে ফারাবির বাবা আশরাফ চৌধুরীকে। আশরাফ টাকার লোভে এবং পুরনো বাড়ি ফিরে পাওয়ার আশায় লিজার এনজিওর এক বান্ধবীর কাছ থেকে লিজার লোকেশন বের করেছে। লিজা গাজীপুরের এক এতিমখানায় লুকিয়েছিল। আস্তানার মাঝখানে একটা চেয়ারে লিজাকে বসানো হয়েছে। তার হাত পা বাঁধা নেই, কিন্তু তার কপালের পাশে একটা ঠান্ডা রিভলভার ঠেকিয়ে রেখেছে শহীদ। শিকদার লিজার ফোনটা এগিয়ে দেয়। নে মা জননী, তোর জামাইকে ফোন দে। স্পিকার অন করবি, কোনো চালাকি করবি না, তাহলে তোর খুলি উড়ে যাবে। আপনারা কেন এমন করছেন? ও এমনিতেই শেষ হয়ে গেছে, ওকে আর মারবেন না। মারবো না তো, শুধু একটু খেলবো। ফোন দে। লিজা কাপা হাতে ফারাবির নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়, যেন ফারাবি ফোনের দিকেই তাকিয়ে বসেছিল। লিজা তুমি কথা বলো জান, তুমি কোথায়? আমি মরে যাচ্ছি লিজা। ওরা আমাকে মেরে ফেলবে। লিজার কান্নার শব্দ শুনে ফারাবির শরীরের সব দুর্বলতা এক নিমিষেই উধাও হয়ে যায়। তার মাতাল ভাব কেটে গিয়ে চোখের মনে স্থির হয়ে যায়। শিকারী বাঘের ঘুম ভেঙেছে। কে ওরা? লিজা আমাকে শুধু বলো তুমি কোথায়। হ্যালো মিস্টার ফারাবি, কেমন আছেন? বউ পালালে তো দেখি বাঘও বিড়াল হয়ে যায়। শিকদার, তুই লিজাকে ছুঁয়েছিস? তোর সাহস তো কম না। সাহস তো এখন তোর দরকার। তোর বউ এখন আমার জিম্মায়। পুরান ঢাকার লালকুঠির পেছনে যে পরিত্যক্ত জুট মিলটা আছে সেখানে চলে আয়। একা আসবি, সাথে পুলিশ বা তোর ওই পোষা গুন্ডা রানা থাকলে লিজার লাশ পাবি। সময় 1 ঘন্টা। যদি লিজার গায়ে একটা আচরও লাগে, আমি তোদের হাড় দিয়ে ওই জোট মিলে আগুন জ্বালাবো। আমি আসছি, সবাই নরকে যাওয়ার জন্য রেডি হও। দেখা যাবে, চলে আয়। লাইন কেটে দেয় শিকদার। ফারাবি ফোনটা পকেটে রাখে। সে উঠে দাঁড়ায়। তার শরীর থেকে রক্ত আর মদের গন্ধ আসছে, কিন্তু তার শির দ্বারা সোজা। এদিকে রানা এবং অন্য গার্ডরা গেটে প্রস্তুত। তারা জানে কিছু একটা হয়েছে। ফারাবি ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে। সে আজ তার বিয়ের কালো স্যুটটা পরেছে। সাদা শার্টের ওপর রক্তের দাগ এখনও আছে। সে পাল্টায়নি। স্যার, গাড়ি রেডি, আমরা সবাই তৈরি, হুকুম দিন শুধু। ফারাবি একটা বিশেষ কালো রঙের ডেজার্ট ঈগল পিস্তল কোমরে গুজতে গুজতে বলে, না, আজ কেউ আমার সাথে যাবে না। কিন্তু স্যার, এটা ফাঁদ। ওরা আপনাকে একা পেলে মেরে ফেলবে। আমরা আপনাকে একা ছাড়তে পারি না। এটা আমার পাপের প্রায়শ্চিত্ত রানা। লিজা আমাকে বাঁচাতে গিয়ে ফেসেছে, ওকে আনার দায়িত্ব শুধু আমার। যদি আমি না ফিরি, কোম্পানির সব শেয়ার এতিমখানায় দিয়ে দিবি। স্যার, এটা অর্ডার, কেউ আমাকে ফলো করবি না।
ফারাবি তার বুক পকেট থেকে একটা পুরনো ছবি বের করে। ছবিটা লিজার, সেই 2 বছর আগের ছবি। ছবিতে লিজা হাসছে, ফারাবি ছবিতে একটা চুমু খায়। ভয় পেও না কলিজা, তোমার এই পাগলটা আসছে, হয় তোমাকে নিয়ে ফিরবে, নয়তো ওখানে শেষ ঘুমাবো। ফারাবি হাতে থাকা হুইস্কির বোতলটা গলায় ঢেলে দেয়। শেষ কয়েক ফোঁটা আগুন তার গলায় জ্বালা ধরায়। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে মৃত্যুর শীতলতা। সে জানে সে আজ মরতে যাচ্ছে, কিন্তু একা মরবে না। ফারাবি মালিকের অধ্যায় আজ শেষ, আজ শুধু প্রেমিকের যুদ্ধ। আকাশ কালো হয়ে মেঘ জমেছে, যেন প্রকৃতিও জানে আজ রক্তগঙ্গা বইবে। আকাশ কালো করে মেঘ জমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ফারাবি সেখানে পৌঁছায়। মাঝখানের ফাঁকা জায়গায় একটা লোহার চেয়ারে লিজাকে বেঁধে রাখা হয়েছে। তার চুল এলোমেলো, ঠোঁটের কোণ কেটে রক্ত ঝরছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে মিস্টার শিকদার, শহীদ এবং ফারাবির বাবা আশরাফ চৌধুরী। তাদের সাথে অন্তত 30-40 জন সশস্ত্র গুন্ডা, সবার হাতে রামদা, হকি স্টিক আর আগ্নেয়াস্ত্র। আপনারা আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে আসতে বারণ করুন প্লিজ। ও এলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। চুপ কর, তোর নাগর তো আসবেই। মত যেমন আগুনের টানে আসে, ও আসবে। আমি আপনাদের ভালোর জন্য বলছি, ও আসলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। চুপ কর মাগি, এটা সিনেমা নয় যে তুই নায়িকাদের মতো ডায়লগ মারবি। ওকে আসতে দে। ঠিক তখনই মিলের মূল গেট দিয়ে একটা ছায়া দেখা যায়। ফারাবি সে একা, তার কালো স্যুটটা বৃষ্টির পানিতে ভিজছে, কিন্তু তার হাঁটার গতি ধীর এবং স্থির। তার হাতে কোনো অস্ত্র নেই। সে দুহাত দুপাশে ছড়িয়ে দিয়ে এগিয়ে আসছে, যেন সে কোনো সম্রাট মৃত্যুপুরীতে প্রবেশ করছে। ওই তো এসে গেছে, একা এসেছে, সাহস আছে বলতে হবে। ফারাবি হেঁটে এসে লিজার সামনে দাঁড়ায়, গুন্ডাদের দিকে একবারও তাকায় না। লিজা, আমার দিকে তাকাও, খুব ব্যথা পেয়েছো? কেন এলে ফারাবি, কেন এলে? আমি তো মরেই যেতাম, তুমি কেন নিজের জীবনটা দিতে এলে? তুমি ছাড়া আমার জীবন বলে কিছু নেই পাগলি, তুমি আছো তাই তো আমি আছি। বাহ, চমৎকার। সিনেমার শুটিং চলছে যেন। কি ফারাবি সাহেব, বাঘ আজ ইঁদুরের গর্তে? সেই তেজ কোথায় গেল? আজ তো রানা নেই, পুলিশ নেই, আজ কে বাঁচাবে? বাঁচাতে আমি আসিনি শিকদার, আমি শুধু ওকে নিয়ে যেতে এসেছি। আমার পিস্তলটা এই নাও। ফারাবি তার কোমর থেকে ডেজার্ট ইগলটা বের করে সাবধানে মাটিতে নামিয়ে দেয়। তারপর সেটা পা দিয়ে ঠেলে শিকদারের দিকে পাঠিয়ে দেয়। ওকে ছেড়ে দাও, বিনিময়ে আমার সব সম্পত্তি, আমার কোম্পানির শেয়ার, আমার ব্যাংক ব্যালেন্স সব তোমাদের। আমি লিখে দিচ্ছি। লিজাকে যেতে দাও। সব সম্পত্তি আর তোর জীবন? লিজা যদি নিরাপদে থাকে তাহলে আমার জীবন নিয়ে তোমরা যা খুশি করো, আমাকে কাটো, মারো, যা ইচ্ছে করো, শুধু ওর বাতনটা খুলে দাও।